শুরু হবে নতুন চ্যাপ্টার অধ্যায় 11 ভগ্নাংশের বর্গমূল ক্লাস 7। এর আগে আমাদের শেষ হয়েছে আসন্ন মান। তো প্রথমে আসি ভগ্নাংশের বর্গমূল কি। এই ভগ্নাংশের বর্গমূল জানার আগে কিছু নিয়ম আমরা জানব। তো ভগ্নাংশের বর্গমূল কথাটির অর্থ কী? দেখো, ভগ্নাংশ বলেছে এখানে। ভগ্নাংশ কথার অর্থ কী? ভগ্নাংশ কথার অর্থ হচ্ছে লব বাই হর। তার মানে ভগ্নাংশের বর্গমূল কি? লবেও বর্গমূল করতে হবে, আবার হরেও কিন্তু বর্গমূল করতে হবে। এবার আসবো যে বর্গমূল ও বর্গ এই দুটো কথার মানে কি। বর্গ কথার অর্থ হচ্ছে কোনো সংখ্যার যদি বর্গ বের করতে বলে তাহলে দুইয়ের মাথায় তাকে মানে দুইয়ের, যেমন যদি বর্গ বের করতে বলে তাহলে দুইয়ের মধ্যে দুইকে দুই দিয়ে গুণ করব, মানে কত হয়? 4 হয়। তাহলে দুইয়ের বর্গ কত পেলাম? 4 পেলাম। যদি বলে তিনের বর্গ কত, তাহলে তিনের সঙ্গে আমরা কী করব? তিনের গুণ করব, তাহলে কি পাবো? আমরা 9 পাবো। তাহলে তিনের বর্গ হচ্ছে 9 বর্গ। আমরা বর্গ প্রথমে বুঝছি, বর্গ কি। হ্যাঁ, বর্গ মানে কি? তাহলে যে সংখ্যাটা থাকবে তার যদি বর্গ নির্ণয় করতে হয় তাহলে কিন্তু সেই সংখ্যা দিয়েই গুণ করতে হয়, তবে বর্গটা পাবো। ঠিক আছে, এবার আসবো বর্গমূল। আমরা বর্গমূল সবসময় রুট দিয়ে প্রকাশ করি। বর্গমূল, কোনো সংখ্যার বর্গমূল যদি বের করতে বলে তাহলে রুট দিয়ে আমরা ওটাকে প্রকাশ করব। বর্গমূল তা যদি বলে এরকম যে 4-এর বর্গমূল কত, ঠিক আছে, প্রথমে এবার এসেছি 4-এর বর্গমূল। তাহলে 4-এর বর্গমূল হচ্ছে মানে রুট ওভার 4 লিখব, দিয়ে রুটের ভিতর কি 4কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কত হয়? 2 গুণিত 2। যদি রুটের মধ্যে যদি ডবল সংখ্যা পাই আমরা, তাহলে কিন্তু রুট উঠে গিয়ে একটা সংখ্যা আমাকে দেয়। একই সংখ্যা থাকলে সেই সংখ্যাটার মান কত হয়? একটাই হবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্গ থেকে বর্গ করে যে সংখ্যাটা পাবো তাকে যদি আমি বর্গমূল করি তবে কিন্তু আগের আবার সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কি বলতে চাইলাম আমি? যে বর্গ কথার অর্থ হচ্ছে যে সংখ্যাটার বর্গ করতে বলবে সেই সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু আমি বর্গটা পাবো। ঠিক আছে, যেমন বললাম যে যদি বলতে এরকম যে 5-এর বর্গ কত, 5-এর বর্গ বের করতে বললো, 5-এর বর্গ কত, তাহলে 5-এর বর্গ কত হবে? 5-এর সঙ্গে কত গুণ করবো? আরও 5 গুণ করব। মানে যখনই বলবে কথাটা বর্গ, বর্গ বললেই যে সংখ্যাটার বর্গ বলবে তাকে সেই সংখ্যা দিয়েই গুণ করব। মানে 5কে, যেহেতু 5-এর বর্গ বলেছে মানে 5কে 5 দিয়েই গুণ করব। তাহলে গুণফলটা দাঁড়াচ্ছে কত? 5 পাচ্ছে 25। তাহলে 5-এর বর্গ পেলাম কত? 25। ঠিক আছে, এবার যদি বলে যে 25-এর বর্গমূল কত, 25-এর বর্গমূল কত? দেখো, বর্গমূল মানে কি? যে বর্গ যেটা করা যাবে তার কিন্তু মূল বলতে এখানে রুট বোঝাচ্ছে। ঠিক আছে, তাকে বর্গমূল বলবো আমরা। তাহলে বর্গমূল বলতে বোঝাচ্ছে কি? তাহলে 25-এর বর্গমূল কত হবে? রুট দিব প্রথমে। ঠিক আছে, তার তার কার বর্গমূল করছি আমরা? 25-এর। তাহলে কী লিখবো? নিচে 25 লিখবো। তাহলে এই 25-এর বর্গমূল কী হয়? 25কে আমরা ভাঙবো মৌলিক উৎপাদকে, তাহলে কত হয়? 5 গুণিত 5। এবার দুটো 5 যদি থাকে তাহলে কটা 5 পাবো আমরা? একটা 5 পাবো। তাহলে 25-এর বর্গমূল কত পেলাম আমরা? 5 পেলাম। তাহলে বোঝা গেল যে 5-এর বর্গ কী আর 25-এর বর্গমূল কত। ঠিক আছে, তাহলে বর্গ আর বর্গমূল কথার অর্থটা বোঝা গেল। তাহলে এটা মনে রাখবে সবসময়, বর্গ বললে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব, আর বর্গমূল বললে কি করতে হয়? রুট করতে হয়। যে সংখ্যাটার বর্গমূল বলবে তাকে রুট করে বের করব। সেটা আমরা হতে পারে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারি, আবার কিন্তু আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারি। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমরা আশা করি করেছো, তোমরা 5 করেছো, 6এও করেছো। ঠিক আছে, তো আমরা এভাবে অঙ্কগুলো সলভ করব। এবার 1 নম্বরে প্রথমে যে ভগ্নাংশের বর্গমূল, এই যে ভগ্নাংশের বর্গমূলটা কি? ভগ্নাংশে দেখো, ভগ্নাংশ যেহেতু বলেছে ভগ্নাংশের বর্গমূল বলতে কী বোঝাচ্ছে, তার মানে কি আমার? তাহলে এবার দেখো, ভগ্নাংশের বর্গমূল যেহেতু বলেছে তাহলে ভগ্নাংশের বর্গমূল বলতে বোঝায় যে
আমি বললাম ভগ্নাংশ কথার অর্থ হচ্ছে কি লব বাই হর থাকবে। তাহলে প্রথমে লবের বর্গমূল এখানে করতে হবে, লবের বর্গমূল উপরে কী করতে হবে, তাহলে লবের বর্গমূল করতে হবে, আর নিচে কিন্তু হরের বর্গমূল করতে হবে। ঠিক আছে, হরের বর্গমূল। এবার একটা উদাহরণ নেই, তাহলে সহজ হয়ে যাবে। যেমন অঙ্কে এরকম থাকবে যে 4 থাকলো, নিচে 9 থাকলো, বললো যে 4/9 এর বর্গমূল কত। তো 4/9 বর্গমূল কত হবে? দেখো 4-এর বর্গমূল মানে কি √4 করবো, তাই তো একবারে করে দিতে পারি। এই রুট বড় করে রুট দাও, সরি নিচে করছি আমি, বড় করে রুট দিলাম। ওপরে কত হবে? ওপরে 4 আসবে আর নিচে কত হবে? 9 হবে। তো 4-এর বর্গমূলকে যদি আমি ভাঙি, এটা কত হতে পারে? 4-এর বর্গমূল কত? 2 গুণিত 2। আর 9-এর বর্গমূল কত হবে? 3 গুণিত 3। মানে বর্গমূল তো করছি না, সরি, এখানে 4কে ভাঙছি আমি, উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে 4কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে? 2 গুণিত 2। আর 9কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 3 গুণিত 3। তাহলে দেখো উপরে আমি দুটো 2 মানে রুট থেকে যদি বেরিয়ে যায় তাহলে একটা পাবো আমরা, আর দুটো 3 মানে একটাই 3 পাবো, আর কিন্তু রুট থাকবে না। যখনই রুটটা ওঠাবো তখন রুটটা ওঠানোর কারণ হচ্ছে দুটো 2 থাকলে তবে কিন্তু বেরোবে, আর দুটো 3 থাকলে তবে কিন্তু বেরোতে পারবে। ঠিক আছে, তার মানে কী পেলাম? 4/9 এর বর্গমূলটা কত পেলাম? 4/9 এর বর্গমূল 2/3। তো এটা হচ্ছে ভগ্নাংশের বর্গমূল করলাম। ঠিক আছে, এরকম করে যে কোনো সংখ্যা তোমাকে দিয়ে দেবে, তোমাকে তাহলে ওপরে বর্গমূল করতে হবে, আবার নিচে কিন্তু বর্গমূল করতে হবে। এবার বর্গমূল করে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে ওর মানে বর্গমূলটা অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বর যে সূত্রটা করব আমরা, যে ওপরে আর নিচে কিন্তু আমাদের কি করতে হবে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিন্তু লব ও হরে কি করতে হবে? মৌলিক মানে বর্গমূল করার সময় এভাবে লিখি, বর্গমূল করার সময় লব ও হরে, বর্গমূল করার সময় লব ও হরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করতে হবে। তার মানে পাচ্ছি কি, যে প্রথমে যে এখন একটা অঙ্ক করে দেখালাম, যেমন 4/9 যেটা করলাম আমরা, তো দেখো ওটাকে যদি ভেঙে কত করলাম, উপরে দেখো 4কে ভাঙলাম 2 গুণিত 2, তার মানে মৌলিক উৎপাদকে ভাঙলাম। আবার 9কে ভাঙলে কত হয়? 3 গুণিত 3। এই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। ঠিক আছে, লবেও যে সংখ্যাটা থাকছে 4 তাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, যেমন 2 আর 2, যেমন 2কে তো আর ভাঙা যায় না, 2 তো মৌলিক সংখ্যা। একইভাবে 9কেও কিন্তু এমনভাবে ভাঙবো যাতে মৌলিক সংখ্যাই থাকে। ঠিক আছে, অন্য কোনো সংখ্যা যেন না হয়, মৌলিক সংখ্যায় থাকতে হবে। আবার এবার তাহলে কী করবে অ্যান্সারটা? 2, এবার দুটো 2 মানে রুটের মধ্যে যে দুটো 2 মানে একটা 2 বেরিয়ে যাবে, তাহলে একটা 2 থাকলো, একে দুটো 3 মানে একটা 3 বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এবার 3 নম্বরে যেটা লিখেছি, 3 নম্বরে লিখেছি আমি পূর্ণবর্গ ভগ্নাংশ। তো দেখো পূর্ণবর্গ ভগ্নাংশ কথার অর্থটাই হচ্ছে যে পূর্ণবর্গ হতে হবে। তাহলে পূর্ণবর্গ কোনগুলো? পূর্ণবর্গ সেইগুলো হবে যেগুলোকে আমরা মানে সেই সংখ্যা দিয়ে গুণ করে পাই। যেমন যদি বলতো যে 2-এর পূর্ণবর্গ সংখ্যা কি, 2-এর পূর্ণবর্গ সংখ্যা কি, তো 2-এর পূর্ণবর্গ সংখ্যা কী হবে? 4, কারণ 2 গুণিত 2 সমান 4। 2-এর তাহলে 2-এর পূর্ণবর্গ সংখ্যা কী পেলাম আমরা? 4 পেলাম কিন্তু। হ্যাঁ, 2-এর পূর্ণ সংখ্যা কী পেলাম আমরা? 4 পেলাম। একইভাবে 3-এর যদি পূর্ণবর্গ সংখ্যা বের করতে হয় তাহলে কত? 3-এর সঙ্গে 3 গুণ করবো, তাহলে কত হবে? 9। তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা কী পাচ্ছি? যে সংখ্যাটার পূর্ণবর্গ বের করতে বলবে সেই সংখ্যা দিয়ে যদি গুণ করি, যদি গুণ করে যে গুণফলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ওই সংখ্যাটার পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার হয়েছে? তাহলে 2-এর পূর্ণবর্গ সংখ্যা কী হলো? 4। 3-এর পূর্ণবর্গ সংখ্যা হবে 9। 5-এর পূর্ণবর্গ সংখ্যা কী হবে? 25। মানে 5কে 5 দিয়ে গুণ করলাম, তাহলে 25 পেয়ে গেলাম। তো এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, মানে যে সংখ্যা
মানে যে সংখ্যাটার মানে থাকবে তার যদি পূর্ণবর্গ সংখ্যা বের করতে হয় তাকে তাকে কিন্তু সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তবে পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। তো এখানে বলছি কি পূর্ণবর্গ ভগ্নাংশ, তাহলে এখানে বলছি কি যেসব ভগ্নাংশের লব ও হরে পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে, লব ও হরে কী থাকে, পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে ওপরেও পূর্ণবর্গ সংখ্যা থাকতে হবে, নিচেও কিন্তু মানে লবেও, কারণ আমাকে বলেছে এখানে তো পূর্ণবর্গ ভগ্নাংশ, তা পূর্ণবর্গ ভগ্নাংশ মানে কি, তো ওপরেও লবেও যেটা থাকবে পূর্ণবর্গ ভগ্নাংশ হতে হবে, নিচেও কিন্তু পূর্ণবর্গ মানে হরেও কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ মানে পূর্ণবর্গ থাকতে হবে, লবেও পূর্ণবর্গ থাকতে হবে, আবার হরেও কিন্তু পূর্ণবর্গ থাকতে হবে, তবে যে ভগ্নাংশটা পাবো সেটাকে বলবো আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ। তো একটা উদাহরণ নিই, তাহলে সহজ হবে, ক্লিয়ার হয়ে যাবে একদম পুরো। যেমন আমরা লিখি হবে যে 4/9, এটা লিখছি 4/9 লিখলাম, তো 4/9কে আমরা কীভাবে লিখতে, আমরা 4কে এইভাবে ভাঙতে পারি না, 2 গুণিত 2, আর 9কে আমরা ভাঙতে পারি এভাবে যে 3 গুণিত 3, এভাবে লেখা যেতে পারে। তো তাহলে দেখো আমরা এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি, 2 গুণিত 2 মানে কি, 2 এর মাথায় কত 2, আমরা সূচককে করেছি, আচ্ছা এটা আমরা করেছি এরকম টাইপের যে 2 কটা 2 আছে এখানে, 2 গুণিত 2 মানে কটা 2, দুটো 2, 2 এর মাথায় কী হবে 2 হবে, আবার সূচকও করেছি আমরা। আবার দেখো 3 গুণিত 3 মানে কি লিখতে পারি, এটাকে 3 এর মাথায় 2 লিখতে পারি, কারণ 3 হচ্ছে দুটো, তার জন্য মাথায় 2 লিখে দিলাম। ঠিক আছে, সূচকের নিয়মে কি হয়, এটা আমরা সূচক আমরা আগেই শিখেছি ফার্স্ট টার্মে, যে 2 এর মাথায় পাওয়ারে কত আছে 1, আবার 2 এর মাথায় পাওয়ারে কত আছে 1, তাহলে পাওয়ার যদি সূচকগুলো বা নিধানগুলো যদি সমান হয়ে যায়, এই 2 আর 2 সমান হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে জন্য পাওয়ারে যোগ করে দিয়েছি 2। একইভাবে 3 আর 3 একই হয়ে গেছে, নিধানগুলো যদি সমান হয় তাহলে পাওয়ারের সঙ্গে পাওয়ার কী হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে 3 কটা, 3 মাথায় এখানে পাওয়ার 1, এর পাওয়ার কত আছে 1, তাহলে 1 সঙ্গে 1 যোগ করলে কত হয় 2। তাহলে আমরা পাচ্ছি কি, যে 2 এর সঙ্গে 2 গুণ করে কত কী লিখছি আমরা, 2 এর মাথায় স্কোয়ার, এই যে এগুলো হচ্ছে এক একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে পূর্ণবর্গ সংখ্যা প্রকাশ করতে পারছি। এরকম হতে পারে, আবার তো এরকম হতে পারতে 9 আমি যদি লিখি 36, তাহলে দেখো 9কে যদি ভাঙে কত হয় 3 তিরিক্ষে 9, কারণ আমরা বারবার বলছি যে এমনভাবে ভাঙবো যাতে কিন্তু এটাকে মানে মৌলিক উৎপাদকে যেন হয়। ঠিক আছে, 36কে যদি আমরা ভাঙি, 36কে ভাঙলে কত আসছে, দেখো 36কে যদি আমরা ভাঙি, আচ্ছা এটাকে 2 গুণিত 3, আবার দেখো 2 গুণিত 3, তাই তো পাচ্ছি আমরা। তা দেখো এখানে 3 আর 3 কত হয়, 3 এর মাথায় স্কোয়ার, আবার দেখো এটা কত হয় 36, আবার দেখো 3 দুগুণ 6, 3 দুগুণ 6 মানে কত হবে 6 এর মাথায় স্কোয়ার, মানে 6 গুণিত 6, এটা তো হবে, একবারে করতে পারতাম, তো ভেঙে ভেঙে করলাম, তাহলে 6 কটা, 6 দুটো, তার মানে 6 এর মাথায় স্কোয়ার, দেখো তাহলে স্কোয়ার আকারে আমরা কিন্তু লিখতে পারি, যখন আমরা কোনো মানে সংখ্যাকে স্কোয়ার আকারে মানে যে 2 আকারে লিখতে পারছি, এরকম করে 2 আকারে লিখতে পারছি, তার মানে ওই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো হবে না, যেমন আমরা যদি এরকম কোনো একটা সংখ্যা পেতাম যে 9/32, তাহলে দেখো আমরা 9 যদি 32 কোনো একটা সংখ্যা লিখি, তাহলে কিন্তু দেখো 9কে ভাঙা যাচ্ছে 3 গুণিত 3 করে, তাই তো, কিন্তু 32কে যখন ভাঙবো তখন কি আসছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 5টা 2 এর গুণফল। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে ওপরে দুটো 3 মানে 3 এর মাথায় 2 লিখতে পারি, নিচে দেখো দুটো 2 মিলে গেল, 2 স্কোয়ার মাথা ইন্টু 2 স্কোয়ার, কিন্তু আমাদের একটা কিন্তু এক্সট্রা 2 পড়ে থাকছে, তাহলে এখানে কিন্তু আমরা এর মাথায় কিন্তু স্কোয়ার নেই, বাকিগুলোর মাথায় কিন্তু সবগুলোর স্কোয়ার আছে, কিন্তু এর মাথায় নেই, সুতরাং এটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। এটাকে কী বলবো আমরা, পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। ঠিক আছে, আর আগের যেটা পেলাম সেটা কিন্তু সবগুলোই পূর্ণবর্গ ভগ্নাংশ, কারণ দেখো মাথায় সবারের মাথায় কিন্তু 2 আছে, তাই না, তাহলে কি এখানে কি পেলাম, যে যাদের মাথায় 2 থাকবে সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, আর যার মাথায় 2 নেই তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। তাহলে ক্লিয়ার হলো কোনটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে আর কোনটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে না, সেটা ক্লিয়ার হয়ে গেছে সবার। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে, এই সূত্রগুলো না জানলে কিন্তু আমাদের অঙ্ক সলভ করা সম্ভব হবে না। আচ্ছা, এবার আমরা আসবো যে তোমরা আগে তো করেছো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল, তবে আমি একটু দেখিয়ে দিই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কেমনভাবে করতে হয়। ঠিক আছে, তারপর কিন্তু আমি অঙ্কে আসবো, আগে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কীভাবে করতে হয় সেটা একটু বুঝিয়ে দিই, কারণ এই সংখ্যাগুলো তো ছোটো ছোটো আছে, কিন্তু বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কী করে বের করব, তখন কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে তো হবে না, উৎপাদক বিশ্লেষণ করলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা কী করব, তখন আমরা ইসে সাহায্য করব, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করব। ঠিক আছে, তখন
তো সেটা আমরা শিখবো এখন। কোনো আমি একটা সংখ্যা নিচ্ছি প্রথমে, দেখো আমরা 1 2 1 এই সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করব। কী করবো আমরা? আচ্ছা, উপরে লিখে দিই আমি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করি। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল। তাহলে প্রথমে আসবো কি, আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কিভাবে করতে হয় সেটা আগে শিখব। তো প্রথমে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হলে প্রথমে আমাকে জানতে হবে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আমি একটু আগে বোঝালাম যে 1-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তো দাঁড়ায় কত? 1। একইভাবে দেখো 2-এর সঙ্গে যদি 2 গুণ করি তো হবে কত? 4। 3-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 9। 4-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 16। 5-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 25। 6-এর সঙ্গে 6 গুণ করলে কত হয়? 36। 7-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়? 49। 8-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়? 64। ঠিক আছে, 9-এর সঙ্গে 9 গুণ করলে কত হয়? 81। তো এইভাবে যে সংখ্যা, 10-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 100। এভাবে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটাই পূর্ণবর্গ সংখ্যা। আমরা যে 1-এর সঙ্গে 1 গুণ করে কী পেয়েছি? যে 1 পেয়েছি, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। 2-এর পূর্ণবর্গ সংখ্যা কি? 4। 3-এর পূর্ণবর্গ সংখ্যা কি? 9। 4-এর পূর্ণবর্গ সংখ্যা কি? 16। 5-এর পূর্ণবর্গ সংখ্যা কি? 25। 6-এর পূর্ণবর্গ সংখ্যা 36। 7-এর পূর্ণবর্গ সংখ্যা 49। এভাবে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি এগুলো প্রত্যেকটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। আমি পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে ওটা বলে দিয়েছি। যে সংখ্যাটা থাকবে তাকে সেই সংখ্যা দিয়ে যদি গুণ করি তবে যে সংখ্যাটা আমরা পাবো, মানে যে গুণফলটা পাবো, সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তো এই যে সংখ্যাগুলো আমি লিখলাম, এই সংখ্যাগুলো কিন্তু আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যেই আমরা ব্যবহার করতে পারবো প্রথমে। ঠিক আছে, তো এবার অঙ্কে আসছি। দেখো এবার কী করে করছি। এবার আমি প্রথমে দিয়েছি 121। আচ্ছা, এখানে লিখছি আমি 121, তাই তো। এবার এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাথে যখন বর্গমূল করব তখন কিন্তু শেষের দিকে একটা দাগ দেব, এভাবে একটা বড় করে দাগ দেবো। আর একটা কথা, এখানে লাস্টের দিক থেকে জোড়া সংখ্যা নিব, কিন্তু লাস্টের দিক থেকে জোড়া সংখ্যা। তাহলে লাস্টের দিক থেকে জোড়া সংখ্যা কী হবে? 1 আর 2। লাস্টের দিক থেকে জোড়া সংখ্যা কী পড়ে আছে? 1 আর 2 কিন্তু। তো 1 আর 2 এর মাথায় কী করবো? দাগ দিয়ে দেবো, জোড়া সংখ্যা করে নেবো আমরা। ঠিক আছে, যেহেতু লাস্টের দিক থেকে জোড়া সংখ্যা 1 আর 2, 1 আর 2, তাহলে এগুলোর মাথায় কী করে? দাগ দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে একটা পেলাম, একটা সংখ্যা এখানে কিন্তু বাইরে পড়ে আছে। কি পড়ে আছে? না 1 পড়ে আছে। এবার এই 1-এর নিচে আমরা সংখ্যাগুলো বসাবো। কোন সংখ্যা বসাবো? না পূর্ণবর্গ সংখ্যা বসাবো। যে সংখ্যাগুলো এখানে পেয়েছি সেই সংখ্যাই বসাবো এখানে। তাহলে দেখো আমরা যখন এখানে কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে দেখো প্রথমে 1 পেয়েছি, তারপর 2 দুগুণা 4। 4 কিন্তু এই 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কিন্তু 4 বসাতে পারবো না। 1-এর নিচে 4 বসাতে পারবো না। সবসময় কি 1-এর থেকে ছোট বা সমান। তো 1-এর সঙ্গে ছোট সমান পেয়ে গেছি, তো 1 পেয়ে গেছে। তাহলে কি লিখবো? এখানে 1 লিখবো। এখানে 1 লেখার পর এইখানে কিন্তু 1 কত হয়? 1 হয়, তাই 1 লিখলাম। 1 মানে এখানে যে সংখ্যাটা পাবো তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে এখানে বসাবো। তাহলে এবার কি করব? আমরা যেটা ভাগ যেহেতু করি, ভাগ করছি, তাহলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করছি, তার মানে হচ্ছে বিয়োগ করতে হবে, কারণ ভাগ করলে তো বিয়োগ করতে হয়। তাহলে 1 থেকে যখন 1 বিয়োগ করতে তখন 0 হবে, তো 0 লেখার দরকার নেই। এবার নামাবো, তারপরে কি 2 আছে। এবার 2 নামাতে পারবো না, কারণ 2-এর সঙ্গে 1 কিন্তু জোড়া হয়ে আছে। ঠিক আছে, জোড়া হয়ে আছে, সুতরাং আমাকে দুটোকেই নামাতে হবে একসঙ্গে। 2 আর 1 একসঙ্গে নামিয়ে দিলাম। এবার এদিকে একটা দাগ দিলাম, এদিকে একটা দাগ দিলাম। এবার দেখো এখানে পেয়েছিলাম কত? 1। এবার মনে রাখবো সবসময়, এখানে আমি যে সংখ্যাটা পাবো তার কিন্তু আমি কি করব? ডবল করব। ডবল মানে 2 দিয়ে গুণ করব। এখানে যে সংখ্যাটা পাবো, ভালো করে শুনে নাও, এখানে আমরা যে সংখ্যাটা পাবো তাকে কিন্তু 2 দিয়ে গুণ করব। তাহলে তাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 2 1 2 হলো, মানে 1-এর সঙ্গে কত গুণ করলাম? 2 গুণ করলাম। যা থাকবে এখানে যদি 2 থাকতো তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করতাম, তাহলে 4 লিখতাম। তো এখানে তাহলে আমি কী পাচ্ছি? আমি এখানে যে সংখ্যাটা পাবো সেটাই কিন্তু তাকে সেই সংখ্যা দিয়ে, তাকে নয়, মানে এখানে যে সংখ্যাটা পাবো তাকে 2 দিয়ে গুণ করতে হবে। যেই সংখ্যাই পাবো আমরা, 1 পাই তাকে 2 দিয়ে গুণ করবো। 2 পেলে 2 দুগুণা 4 হতো। 3 পেলে 3 দুগুণা 6 হতো। 4 পেলে 4 দুগুণা 8 হতো। এরকম করে আমরা সংখ্যা পেতাম এখানে। তার মানে কি বলতে চাইছি, মানে এখানে যে সংখ্যাটা পাবো তাকে কিন্তু ডবল করতে হবে, মানে 2 দিয়ে গুণ করে এখানে লিখতে হবে। আচ্ছা, এবার দেখো
লাস্টে দেখো কি এখানে কি পড়ে আছে, লাস্টে হচ্ছে 1 পড়ে আছে, তাই তো? তাহলে সবসময় মনে রাখবে যদি লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা অনুযায়ী কিন্তু আমরা এখানে সংখ্যাটা বসাবো। তো দেখো লাস্টে 1 পেয়েছি, তা 2 এর পাশে আমি এবার 2 এর পাশে এমন এমন একটা সংখ্যা বসাতে হবে, এই 2 এর পাশে এমন একটা সংখ্যা বসাতে যাতে কি হয় সেই সংখ্যা দিয়ে গুণ করবো। আমি 2 এর পাশে যে সংখ্যা বসাবো তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তা দেখো 2 এর পাশে যদি আমি 1 বসাই, তাহলে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 1 1 2 1 2 মিলে গেছে, কিন্তু দেখো মিলে গেছে, ঠিক আছে? তাহলে 2 এর পাশে আমি কত বসিয়েছি, 1 বসিয়েছি, দিয়ে কত পেলাম, 21 পেলাম। এবার যদি না মিলতো তাহলে 2 এর পাশে কত বসাতাম, 2 বসাতাম, চেক করতাম, এবার চেক করবো আমরা। তাহলে 2 বসালে কত হয়, 2 2 গুণা 4, 2 2 গুণা 4, এরকম করে আমরা চেক করতাম। তো এখানে তো 44 দরকার নেই আমার, কোনটা পেয়ে গেছি, মিলে গেছে, তো 1 দিয়ে তো মিলেই গেছে, তাই না? তাহলে এখানে কত বসাবো, এখানে 2 এর পাশে আমি 1 বসাবো, এবং সেই 2 এর পাশে যে সংখ্যাটা আমি বসালাম সেই সংখ্যা কিন্তু আবার ওপরে চলে যাবে, ঠিক আছে? যে সংখ্যা এখানে বসাবো সেই সংখ্যাটা আবার ওপরে চলে যাবে। তাহলে এখানে 1 বসিয়ে কত পেয়েছি আমরা, 21 পেয়েছি, তাহলে 21 লিখে দেবো। তাহলে অতএব আমরা কী পেলাম, যে নির্ণয় ভাগফল যেটা পেলাম, অতএব বর্গমূল যেটা পেলাম, নির্ণয় বর্গমূল কত পেলাম, 11 পেলাম। বর্গমূল সমান কত পেলাম, 11। তো এটা হচ্ছে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করলাম, ঠিক আছে? আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। যদি এরকম হতো 2 8 9 এই সংখ্যা যদি হতো, তাহলে কী করে করতাম, একই নিয়ম, লাস্টের দিক থেকে জোড়া মাথায় দাগ দাও, জোড়া দাগ দিলাম, কী পড়ে আছে সংখ্যাটা, 2 পড়ে আছে। এবার 2 এর নিচে এমন সংখ্যা বসাতে হবে 2 এর সঙ্গে সমান হবে বা 2 এর থেকে ছোট হবে, 2 এর চেয়ে বেশি, মানে 2 এর চেয়ে বড় নিব না, কিন্তু 2 এর সঙ্গে সমান অথবা 2 এর থেকে ছোট। তো দেখি কোন সংখ্যাগুলো আছে, পূর্ণবর্গ সংখ্যা দেখি খুঁজি। প্রথমে 1 পেয়েছি, তারপর কত পেয়েছি, 4 পেয়েছি, 4 তো 2 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে কোনটা নেবো, আবার 1 নিব। তাহলে 1 1 কে 1 পেয়েছি, তার মানে এখানে কত বসাবো, এখানে কিন্তু 1 বসাবো, দিয়ে এরকে সেই সংখ্যা দিয়ে গুণ করবো, তার মানে 1 1 কে 1 বসালাম, মানে 1 পেলাম। এবার দেখো 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 2 থেকে 1 বাদ দিলে কিন্তু হয় কত, 1, তাই না? আমরা বিয়োগ করব। এবার আমি যখন 8 নামাবো তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে কে নেমে যাবে, 9ও নেবে, কারণ জোড়া সংখ্যার মাথায় দাগ আছে কিন্তু, ঠিক আছে? সেজন্য 8 নামাতে গেলে 9ও নামবে। তার পাশে আমি দাগ দেবো আবার। এবার বললাম কি এখানে যে সংখ্যাটা পাবো তাকে কিন্তু সেই 2 দিয়ে গুণ করতে হবে, তাই বললাম তো। এখানে যে সংখ্যাই পাই আমি তাকে কিন্তু 2 দিয়ে গুণ করে এখানে লিখবো। তাহলে 1 পেয়েছি, 2 1 কি কত হবে, 2 হবে। এবার দেখো লাস্টে কত আছে, লাস্টে কিন্তু 9 পেয়েছি, তাই তো? লাস্টে যখন 9 পাবো, এটা একটু মনে রাখবে, লাস্টে 9 কোথায় কোথায় হয় একটু চেক করো। লাস্টে 9 কথা বলছি কিন্তু আমি, এখানে লাস্টে 9 পেয়েছি, মানে লাস্টে 9 কোথায় কোথায় হয় একটু চেক করো। তাহলে দেখো আমি লাস্টে 9 পাচ্ছি 3-এর ঘরে নামতে, মানে দেখো 3 থেকে 9 পেয়েছি লাস্টে, আর দেখো 7 পেয়েছি, তাই তো? লাস্টে 9 পেয়েছি কোথায়, 3-এ পেয়েছি, আর কোথায় পেয়েছি, 7-এ পেয়েছি। তাহলে একবার 3 দিয়ে গুণ করবো, একবার 7 দিয়ে গুণ করবো। তো দেখো তাহলে এই 2 এর পাশে একবার 3 নিচ্ছি, প্রথমে 2 এর পাশে আমি 3 নিচ্ছি, তাকে 3 দিয়ে গুণ করবো, কিন্তু 2 এর পাশে মানে এই 2 এর পাশে যে সংখ্যাটা বসাবো তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 3 কত হয়, 9 হয়, আর 3 দুগুণে কত হয়, 69। মিলছে কি, মিলছে না। এবার আমি 7 দিয়ে দেখবো, 2 এর পাশে কত নিচ্ছি, 7 নিচ্ছি, আবার আমি 7 দিয়ে গুণ করবো। তাই তো বললাম আমি, 2 এর পাশে যাই বসায়, মানে 2 এর পাশে যে সংখ্যায় বসাবো তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 7 কত হয়, 49, 9 হাতে করলে 4, আর 7 দুগুণে 14, 14 আর 4 যোগ করলে কত, 189। দেখো 7 দিয়ে মিলে গেছে, তাহলে এখানে আমি 7 বসিয়ে মিলে গেছে, তাহলে 7 বসাবো, তাহলে এটা 189 লিখবো। আর বললাম কি এখানে যে সংখ্যা বসবে সেখানে এই সংখ্যাটা এখানে বসে যাবে, 7 বসে যাবে। তাহলে কত পেলাম, বর্গমূলটা, অতএব দিয়ে লিখব বর্গমূল সমান 17। তাহলে এইগুলো আমরা এই সংখ্যাগুলো পাচ্ছি, এগুলো এগুলো হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করছি। আরটা আমি দেখিয়ে দিই, এটা আমরা 3টে করে দেখালাম, এবার 4টে একটা দেখিয়ে দিই। যেমন 1225, এবার 1225কে ভাগ প্রক্রিয়াতে বর্গমূল করবো। দেখো এবার একইভাবে বললাম যে লাস্টের দিক থেকে জোড়া জোড়া সংখ্যার মাথায় দাগ দিব। তাহলে লাস্টের দিক থেকে দেখো 2 আর 5 পেয়ে গেছি, 25। আবার দেখো এখানে কিন্তু জোড়া মাথায় দাগ পেয়ে গেছি, কারণ জোড়া সংখ্যা পেয়ে গেছি, আগেরটা পাইনি বলে লিখিনি, এখানে কিন্তু পেয়ে গেছি। তাহলে লাস্টের দিক থেকে 25, এদিকে 12, ঠিক আছে? এবার দেখো এখানে কি পাচ্ছি, এবার এখানে এমন একটা সংখ্যা নিব যাতে কি হয়, 12 থেকে ছোট হয় বা 12-এর সঙ্গে সমান হয়। তাহলে দেখো পূর্ণবর্গ সংখ্যা নেব, তাই তো? তো দেখি কী আছে, 1 1 কে 1, তারপর 4, তারপর 9, তারপর 16। দেখো 16 কিন্তু 12 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে কোনটা নেবো, আমরা 9 নেবো। তাহলে 9 কী করে পেয়েছি, আমরা 3কে 3 দিয়ে গুণ করে পেয়েছি। তাহলে এখানে কত বসাবো, এখানে 3 বসাবো, 3 বসে 3 3 কত হবে, 9 হবে, পেয়ে গেলাম। 12 থেকে 9 বাদ দিলে কত হয়, 3 হয়।
কারণ বিয়োগ করবো আমরা, 12 থেকে 9 বাদ দিলে 3 হয়, বাকি থাকলো কত 2 আর 5 নামিয়ে দাও, 2 আর 5টা নামিয়ে দেবো, কারণ একসঙ্গে জোড়ার মাথায় দাগ আছে এই জন্য 2 আর 5 নামিয়ে দিলাম। এবার 3-এর ডবল কত হয় এখানে, 3 ডবল হয় 6, কারণ আমি বলেছি যে এখানে যেই সংখ্যা থাকবে তাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো 3 দুগুণা 6 পেলাম। এবার লাস্টে কত পেয়েছি, এখানে লাস্টে সবসময় সংখ্যা দেখবো, তাহলে কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। লাস্টে কত পেয়েছি, 5 পেয়েছি, সুতরাং যদি 5 পাই তাহলে আমি কিন্তু 5 দিয়ে দেখবো, মানে এখানে 5 দিয়ে গুণ করবো। দেখো লাস্টে 5 পেয়েছি, মানে আমি 5 কোথায় আছে একটু দেখে নিই একবার। 5 একমাত্র দেখো 5-এ পাবো, এই যে 5 একমাত্র 5-এ পেয়েছি লাস্টে, দেখো আর কোথাও কিন্তু 5 নেই। তাহলে 6-এর পাশে আমি কী বসাবো, 5 বসাবো, মানে 6-এর পাশে 5 বসে তাকে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 5 25-এর 5 হাত থাকলো 2, 5 6 30 আর 2 যোগ করলে কথা হয় 32, মানে 325। তাহলে আমি পেলাম কত, এখানে 5 বসাবো আর এখানেও 5 বসাবো, এখানে যে সংখ্যা বসাতে হবে কিন্তু এখানে সেই সংখ্যায় বসাতে হবে, তাহলে কত হবে 325 হয়ে গেল। তাহলে কত পেলাম, 35 পেলাম। বর্গমূল কত পেলাম, 35। এটা হচ্ছে নির্ণয় অ্যান্সারটা, বর্গমূলটা। তাহলে এইগুলো হচ্ছে বর্গমূল। আমরা কীভাবে নির্ণয় করতে, মানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে বর্গমূলটা নির্ণয় করতে হয় সেটা আমি শেখালাম এখন। কারণ আমাদের শেখানোর কারণটা হচ্ছে কেন, যাতে কোনো অঙ্কে প্রবলেম না হয়, পরের যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে কোনো যেন প্রবলেম না দাঁড়ায়, ঠিক আছে। তো আশা করি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কোনো প্রবলেম হবে না। এবার আমরা অঙ্ক শুরু করব। এবার দেখো, তাহলে নিজে করি 11.1-এরটা আমি শুরু করব। নিজে করি 11.1 কি বলেছে দেখো, নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। তাহলে এখানে বর্গ কিন্তু করতে বলেছে। আচ্ছা, বর্গ আর বর্গমূল আমি বুঝিয়েছি, প্রথমে আমি বুঝিয়েছি যে বর্গ কী আর বর্গমূল কী। তাহলে বর্গটা কি, বর্গ মানে যে সংখ্যাটা থাকবে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব, দিয়ে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু বর্গ। তাহলে দেখো 1 নাম্বারটা বলছে 4/5-এর বর্গ করব। তাহলে প্রথমে লিখি 1 নাম্বার, একেরটা নিজে করি 11.1-এরটা শুরু করছি। তো 4/5-এর বর্গ, তাই তো লিখবো এভাবে, 4/5-এর বর্গ। তাহলে আমাকে বর্গ নির্ণয় করতে বলেছে, তাহলে বর্গ সমান, তাহলে খুব ইজি, এটা কি করতে হবে, মানে যে 4 থাকবে তাকে 4 দিয়ে গুণ করবো, 4 গুণিত 4 আর 5 কত হবে, তাহলে 5 গুণিত 5, তাহলে কত, 4 4-এ কত হবে 16 আর 5 5-এ কত হয় 25, তাই তো, 25। তাহলে কত ইজি। তাহলে বললাম যে একটু আগে যে বর্গ যদি বের করতে বলে তাহলে কী করবো, ওপরে লবে যে থাকবে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করবো, আর নিচে হরে যে থাকবে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করবো। একটা করে দিলাম। এবার দেখো আমি 2-এরটা করছি। 2-এরটা কী আছে, 6/7-এর বর্গ, তাই তো। তাহলে কী করবো, 6-এর সঙ্গে 6 গুণ করবো আর 7-এর সঙ্গে 7 গুণ করবো, মানে যে সংখ্যা থাকবে তাকে সেই সংখ্যা দিয়েই গুণ করবো। তাহলে 6 6 কত হবে 36 আর 7 7 কত 49, তাহলে পেয়ে গেলাম। আচ্ছা, 4 নাম্বারটা করছি, 3 নাম্বারটা তোমরা নিজে করে নেবে, 11/12। 4 নাম্বারটা আমি করে দিলাম, 3 নাম্বারটা তোমরা করে নেবে, ঠিক আছে। 11/12 এর বর্গ, তাহলে কত হবে, 11-কে 11 দিয়ে গুণ করব আর 12-কে 12 দিয়ে গুণ করব, তাহলে কত হয়, 11-এর সঙ্গে 11 গুণ করলে কত হয় 121 হয়, আর 12-এর সঙ্গে 12 গুণ করলে কত হয় 144 হয়, ঠিক আছে। তাহলে আমরা সহজেই কিন্তু আমরা বর্গগুলো নির্ণয় করতে পারলাম। এবার আমরা আসবো 2-এরগুলো বর্গমূল নির্ণয় করবো। এবার কী করবো, বর্গমূল নির্ণয় করবো। কী করে বর্গমূল নির্ণয় করতে হয়, তো দেখো 2-এর 1-এরটা বর্গমূল বলছে কত, 16/25, তাই তো, 16/25 এর বর্গমূল, তাহলে এর বর্গমূল কী করে নির্ণয় করবো, আমরা বললাম যদি বর্গমূল যদি থাকে তাহলে কিন্তু রুট দিতে হবে বড় করে, হ্যাঁ। তা বর্গমূলকে রুট দিলাম, তাহলে কি বর্গমূল, তাহলে 16-র বর্গমূল 16 লিখবো, বাই কত লিখবো 25। দেখো 16-কে যদি আমরা ভাঙি তো এমন সংখ্যা দিয়ে ভাঙবো যাতে কিন্তু কি হয়, মানে একই জনের সংখ্যা হয়। তাহলে আমরা এটা কিন্তু 16-কে আমরা খুব সহজে পেতে পারি যে 4-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে কত হয় 16, আবার দেখো 5-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে কত হয় 25। এবার বলেছিলাম আমি যে দুটো সংখ্যা যদি রুটের মধ্যে একই সংখ্যা পেয়ে যায়, রুট মানে দুটো সংখ্যা কিন্তু এক, রুটের মধ্যে যদি একটাই মানে একই পেয়ে যায় তাহলে কি একটা সংখ্যা বেরিয়ে যায়, তাহলে 4 বেরিয়ে যায়। একইভাবে দুটো 5 পেয়ে গেছে, তার মানে কত বেরোবে, একটা 5 বেরিয়ে যাবে। এটা 16/25-এর বর্গমূল, তাহলে কত পেলাম 4/5, ঠিক আছে। তারপর নেক্সট অঙ্কে আসি, 2 নম্বরটায় আছে কি 9/64, না 9/64, তাহলে এর বর্গমূল করবে এবার। তাহলে এর বর্গমূল কত হচ্ছে দেখি, 9/64-এর বর্গমূল সমান √, তাহলে কত হবে 9/64, তার মানে কত
9কে যদি ভাঙি তাহলে কত হবে 3 গুণিত 3, এমনভাবে ভাঙবো যাতে ডবল সংখ্যা থাকে। আর 64কে ভাঙলে কত হয় 8 গুণিত 8, তাহলে কত হবে 3 তিরিকে কত হবে 9, সরি মানে দুটো 3 আছে মানে একটা 3 বেরিয়ে যাবে, আর দুটো 8 মানে একটা 8 বেরিয়ে যাবে, তাই তো। ছোটো ছোটো সংখ্যা আছে বলে আমরা কিন্তু সহজে খুব বের করে নিতে পারছি। এবার আসবো আমরা এবার আমি বড় অঙ্ক দেখাই, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা করছি। 4 নম্বরে কী আছে 144/169, তাই তো। এর বর্গমূল নির্ণয় করবো আমরা। এর বর্গমূল সমান কী হবে তাহলে √144 আর কত হয় 169। এবার কিন্তু আমাদের অনেক বড় করে ক্যালকুলেশন করতে হবে, তাই তো, ভাঙতে হবে। তো ভাঙার দরকার নেই, আমি শিখিয়ে দিয়েছি যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কী করে করতে হয়। তাহলে 144কে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে নেব, পাশেই ছোট্ট করে আমরা করে নেব। তাহলে দেখো জোড়ার মাথায় লাস্টের দিকে কী বললাম, জোড়ার সংখ্যার মাথায় দাগ দিয়ে দেবো। তাহলে লাস্টে কত, এখানে কত পেয়েছি 1 পেয়েছি, তাহলে 1 1কে কত হবে 1 হবে। এবার কত নেবে দুটো 4 নেমে যাবে। এবার 1-এর এখানে বললাম কি, এখানে যে সংখ্যা থাকবে তাকে কিন্তু ডবল করতে হবে, তাকে 2 দিয়ে গুণ করবো, 2 পেলাম। এখানে লাস্টে কত পেয়েছি 4 পেয়েছি, তাহলে 2 দিয়ে কিন্তু সহজে মিলে যাবে, 2 2 গুণা 4, 2 2 গুণা 4 44 চলে আসছে। তাহলে এই দুইটা কিন্তু আমরা চলে যাবে কোথায়, এই দুইটা এখানে চলে যাবে। তাহলে কত পেলাম 12 পেলাম। তাহলে 144-এর বর্গমূল কত পেলাম 12 পেলাম। এবার 169-এর বর্গমূল করবো। দেখো 169-এর বর্গমূল ভাগ প্রক্রিয়ার সাহায্যে কত হবে, তাহলে 1 1কে 1 হবে, আর 6 আর 9 নামিয়ে দিব। 1-এর ডবল কত হয় বললাম 2 হয়। এবার লাস্টে কত পেয়েছি 9 পেয়েছি, তাহলে একবার 3 দিয়ে 3 তিরিখে 9 হয়, 7 7 49, আগে 3 দিয়ে দেখবো তারপর 7 দিয়ে দেখবো। তো 3 দিয়ে দেখলে দেখো মিলে যাচ্ছে, 3 তিরিখে 9, 3 2 6, তাহলে কত পেলাম 69। তাহলে এই 3টা চলে যাবে কোথায় এখানে, এটা তোমরা রাফ করে নিতে পারো। তাহলে 144-এর বর্গমূল কত পেলাম 12 পেলাম, আর এটা কত পাবো 13। তাহলে অ্যান্সার কমপ্লিট। বাকি যে 5-এরটা ওটা তোমরা নিজে করবা, না পারলে তখন বলবা আমাকে, ঠিক আছে।